ট্যালেন্ট ধামো আমি একটু ইস্ট বেঙ্গলের কোচিং নিয়ে একটু আলোচনা করব। যেইভাবে কোচিংটা ভাবা হচ্ছে সেই নিয়ে আলোচনা করব। আহ, সেই বিষয়ে আলোচনা পূর্বে বলি যে গতকাল ইস্ট বেঙ্গলের যে একটা মহিলাদের কন্যাশ্রী কাপের সেমিফাইনাল হলো সেখানে দুটো ভিডিও দেখে বেশ ভালো লাগলো। প্রথমত যেটা দেখলাম যে এক বিপক্ষের এক মহিলা ফুটবলার সাধন সমিতির তিনি চোট পেয়েছেন এবং তাকে সাহায্যের হাত বাড়াতে কিন্তু বেশ কিছু ইস্টবেঙ্গল মহিলা ফুটবলার এগিয়ে এসছেন। এবং দেখলাম ম্যাচ শেষে সাধন সমিতির মেয়েরা আর ইস্টবেঙ্গলের মেয়েরা একসাথে একে অপরকে মানে কংগ্রাচুলেট করছে বা সান্ত্বনা দিচ্ছে, যাই হোক। তো এই জিনিসটা বেশ ভালো লাগলো, কারণ আমি ইদানিংকালে দেখছি ইস্টবেঙ্গল বা ভারতের ফুটবলাররা বিশেষ করে পুরুষ ফুটবলাররা যখন আইএসএল খেলে একে অপরের দিকে ঠিক গরিলার মতন ধেয়ে যায়। আপনারা ওটাকে অনেককে অ্যাগ্রেশন বলেন, ঠিক আছে, কিন্তু সেখানে একটা একটা বাউন্ডারি থাকা দরকার। মানে কতটা স্পোর্টিং অ্যাগ্রেশন আর কতটা মানে ইনহিউম্যান অ্যাগ্রেশন, যেইভাবে অ্যাগ্রেশন হয় সেটা কিন্তু অতিক্রম করে যায়, বর্ডার লাইনটা পেরিয়ে যায়, ওই অনেকটা কিং কং গডজিলা টাইপ হয়ে যায়। তো যত এই ধরনের পৈশাচিক একটা মানুষের মধ্যে একটা আগ্রাসন থাকবে, তত কিন্তু মানুষ তার কর্মক্ষেত্রে উন্নতি থেকে অনেক পিছিয়ে থাকবে। দেখছেন পুরুষরা পারছে না, কেন পারছে না সেই ব্যাখ্যাটা আমি পরে অন্য সময় দেব, কেন পারছে না। কিন্তু এই পারস্পরিক যে একটা সম্মান থাকা দরকার। আর মানুষ হিসেবে আপনি তো খেলছেন, 90 মিনিটের খেলা খেলছেন, কিন্তু এইভাবে একে অপরকে হিংস্র জানোয়ারের মতন আক্রমণ করাটা ঠিক নয়। খেলার জন্য যতটুকু করণীয় ততটুকুই করুন। সেটা কিন্তু যুদ্ধক্ষেত্রে একসময় হতো, জানি না এই মুহূর্তে হচ্ছে কি না, কিন্তু ওখানে একটা ছিল যে আপনি মরে যাওয়ার পর সে আপনার শত্রু থাকে না, সে যতই সে তার দেহটা আপনার শত্রু নয়। যাকে আমরা আসি ট্যালেন্ট ধামোতে। তো আমি আমার আগের অডিওতে বলেছিলাম যে ট্যালেন্ট কনসেপ্টটা কিন্তু ভুল কনসেপ্ট, এবং আমি আমার আগের অনেক একাধিক অডিওতে একই জিনিস বলেছি যে ভারতীয়দের মধ্যে একটা ব্যাপার আছে, যখন কোনো কিছু কারণ খুঁজে পায় না তখন বলে দেয় ট্যালেন্টের অভাব বা ট্যালেন্ট পাওয়া যাচ্ছে না বা আমরা ট্যালেন্টের সন্ধানে রয়েছি। আর যেটা হচ্ছে, আপনি আপনার নিজের জীবন থেকেই ভাবুন, আপনার জানি না আপনার পেশা কি, আপনি ব্যবসা করছেন না চাকরি করছেন, আপনি যেই পেশাতেই থাকুন, আপনি টিচার হন বা আপনি ইঞ্জিনিয়ার হন, ডাক্তার হন, লয়ার হন, আপনার পেশায় কজন এরকম ব্যক্তিকে আপনি পাবেন যে কোনো রকম পরিশ্রম করেনি, কোনো রকম শিক্ষার একটা এডুকেশনের মধ্যে দিয়ে যায়নি, কোনো অভিজ্ঞতা সঞ্চয় করেনি, আর সে দারুণ দক্ষ তার কর্মক্ষেত্রে। দেখবেন খুব কম উদাহরণ পাবেন, হয়তো একজন দুজন এরকম ভোলেবেলা লোক পাবেন, আপনার গোটা জীবন থেকে হয়তো একটা উদাহরণ পাবেন। তো ওরকম উদাহরণ দিয়ে কিন্তু একটা সামাজিক নিয়ম চলতে পারে না। তো আপনি নিজের ক্ষেত্রেই ভাবুন, আপনার আশপাশে অনেকে দেখবেন যে সে স্কুলে যাচ্ছে, হয়তো নিয়মিত স্কুলে যায়, তবু তাকে এটা সেটা অনেক কোচিং ক্লাসে ভর্তি করান। কেন? আপনার বিশ্বাস নেই স্কুলে যে স্কুল আওয়ার্সে পড়াশোনা করছে তার যথেষ্ট কিনা, আপনার বিশ্বাস নেই। হতেই পারে আপনার সেই সিস্টেমের উপর অত বিশ্বাস নেই, তাই আপনি আরও বাড়তি কোচিং চাপিয়ে দেন। অনেকের একাধিক কোচিং টিচার থাকে, সে আজকে দিনে না আগেও থাকতো, এখন সেটা হয়তো অনেকটা সিস্টেমেটিক হয়েছে, এখন একটা ছত্রছায়া চলে এসছে। কিন্তু আপনি ফুটবলারের ক্ষেত্রে ভাবুন, ফুটবলের ক্ষেত্রে কিন্তু আপনি আপনার বিচার মাপকাঠিটা কিন্তু একদম অন্য। আপনি যে এই যে ধরুন ইস্ট বেঙ্গলের যে পুরুষদের কোচিং হয়, দেখবেন এখানে মানে ক্লাস কম, ছুটি বেশি। আপনি ভাবুন যে কোনো স্কুলে ভাবুন, একটা মর্নিং স্কুল বা ডে স্কুল বা বলুন, বা আপনি বোর্ডিং স্কুল ভাবুন, এমনি নর্মাল অ্যাকাডেমিক্সে কোথায় এত ছুটি থাকে? কোথাও শীতের ছুটি থাকে, কোথাও গ্রীষ্মের ছুটি থাকে, কোথাও পুজোর ছুটি থাকে। তিনটে মোটামুটি মেজর ছুটি থাকে আমাদের দেশে, ভারতবর্ষে তিনটে মেজর ছুটি থাকে: শীতের ছুটি, গ্রীষ্মের ছুটি, জায়গা নির্ভর, হয়তো সেখানে গ্রীষ্মের ছুটি একটু লম্বা হতে পারে, শীতের ছুটি, গ্রীষ্মের ছুটি, আর হয়তো পুজোর সময় একটা ছুটি থাকে। কিন্তু আমাদের ইস্টবেঙ্গল ফুটবলারদের দেখুন, মানে ছুটি, মানে কোনো টুর্নামেন্ট থেকে ধরুন সুপার সিক্সে উঠতে পারলো না, সাথে সাথে ছুটি, কোচ ছুটে বাড়ি চলে যায়। মানে একটা যেন একটা একটা বোনাস, আপনি হেরে গেলেন, আপনি সুপার সিক্সে উঠতে পারলেন না, বাক্স প্যাটরা নিয়ে বাড়ি চলে যায়। এই গোটা সিস্টেমটাতে কিন্তু গণ্ডগোলটা রয়েছে। এবার আপনারা যেটা সমস্যা হয়,
এখন সোশ্যাল মিডিয়া হয়ে যাওয়ার দরুন, ইউটিউব হয়ে যাওয়ার দরুন অনেকেই অনেক জ্ঞান ঠ্যান দেয়, এবং ইস্টবেঙ্গলি যারা ইউটিউব কন্টেন্টগুলো তৈরি করে বেশিরভাগই হচ্ছে মানে নিজেদের কর্মক্ষেত্রে অপদার্থ। বেশিরভাগ যারা ইউটিউব করে দেখবেন হয়তো তাদের চাকরি চলে গেছে বা কর্মক্ষেত্রে খুব অল্প অর্থ উপার্জন করতে পারছে, তাই একটা বাড়তি একটা অর্থ উপার্জনের উপায় হিসেবে তারা ইউটিউবটাকে ব্যবহার করে, এবং কেউ কেউ হয়তো সৎভাবে ব্যবহার করে, কেউ কেউ অসৎভাবে ব্যবহার করে, বিভিন্ন এজেন্টের সাথে কোলাবোরেট করে কাজকর্ম করে। তো এদের থেকে আপনি কি উদাহরণ নেবেন বা জ্ঞান নেবেন? যে নিজের কর্মক্ষেত্রে বিফল, সে আবার ফুটবল নিয়ে কী জ্ঞানটা দেবে? এখন ঘটনা হচ্ছে যে এরা অনেকে দেখুন বিদেশের সাথে তুলনা করে। আপনি বিদেশের সাথে সব কিছু ওইভাবে তুলনা করতে পারবেন না। কেন পারবেন না? তার কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিস ওইভাবে কপি পেস্ট হয় না। আমি একদম ফুটবলের উদাহরণ দিয়েই বলছি। ধরুন আপনি বললেন যে বিদেশে তো এখানে প্রি সিজন হচ্ছে, এখানে শুরু হচ্ছে, সেখানে শেষ হচ্ছে, খুব ভালো কথা। কিন্তু সেখানে যেসব ছেলেরা খেলছে তাদের এডুকেশন সিস্টেমটা আপনি দেখুন। সে হয়তো 6 বছর বয়স থেকে খেলা শেখা শুরু করেছে। তো আপনারা তো অনেকেই কথায় কথায় বার্সেলোনা, ম্যানচেস্টার, চেলসিতে চলে যান। তাদের মধ্যে অনেকেই আবার গ্রামগঞ্জে, তারা আবার কলকাতা শহরেও কোনো দিন থাকেনি, কাজ করেনি, ছোটো ছোটো তো গ্রামে থাকে বা শহরতলিতে থাকে। সে কথায় কথায় বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ নিয়ে চলে আসে। কিন্তু ঘটনা হচ্ছে ধরুন এই যে উদাহরণগুলো আপনারা দিচ্ছেন, ধরুন বার্সেলোনার উদাহরণ দিচ্ছেন, ইয়ামালের কথা বলুন। ইয়ামাল তো 16-17 বছর বয়সে খেলে ফেলেছে, এই ইউরো কাপ খেলে ফেলেছে। ইউরো বলছি মানে ইউরোপিয়ান কাপ বলতে পারেন বা ইউরো কাপ বলতে পারেন। তো ওর কথা বাদ দিলাম, আরও যারা সব রয়েছে ধরুন, তারা যখন ধরুন একটা বার্সেলোনাতে ঢুকছে বা একটা প্রথম টায়ারের কোনো ক্লাবে ঢুকছে এইসব বড় বড় লিগে, তার আগে কিন্তু তারা একটা সুদীর্ঘ একটা এডুকেশনের মধ্যে দিয়ে এগিয়ে এসছে। এমন না যে সব ট্যালেন্টেড। অত ট্যালেন্টেড হলে তো সবাই ভালো খেলতো না। আপনি লা লিগাতে এত ট্যালেন্ট, আর ভারতে কোনো ট্যালেন্ট নেই, মানে ভগবান তো এতটা কানাখোড়া নয়। ব্যাপারটা হচ্ছে এডুকেশন সিস্টেম। সেখানে একটা গ্র্যাজুয়াল একটা এডুকেশন সিস্টেম, একটা ইভ্যালুয়েশন হচ্ছে, সেই থ্রু দিয়ে যেইভাবে আপনি পড়াশোনাটা করেন। আপনার পাড়াতে, আপনার রাজ্যে যদি স্কুল কলেজ না থাকে, দেখবেন সেখান থেকে আর ইঞ্জিনিয়ার ডাক্তার বেরোচ্ছে না। তো ইঞ্জিনিয়ার ডাক্তার না বেরোলে আপনি বলে দেবেন যে তাহলে ট্যালেন্ট নেই। আজকে আপনি ধরুন সমস্ত একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, ধরুন সমস্ত বড় বড় কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ বন্ধ করে দিলেন বাংলাতে। দেখবেন আগামী 5 বছর বাদে বাংলার ভালো ইঞ্জিনিয়ার ডাক্তার নেই। তখন আপনি বলবেন কি মানে বাংলার মানুষের মধ্যে ট্যালেন্টের অভাব হয়ে গেছে? তা নয়। আপনি এডুকেশন সিস্টেম লাগবে, সমস্ত ক্ষেত্রে লাগবে। আপনি এখন এটাকে যদি অস্বীকার করেন যে ফুটবলটার মধ্যে কোনো পড়াশোনার ব্যাপার নেই, শিক্ষার ব্যাপার নেই, তাহলে আপনি একটা আলাদা জগতেই বিচরণ করবেন। আপনি আপনার অশিক্ষা কুশিক্ষার মধ্যেই থাকবেন, আপনার ওই কুশিক্ষার ধামে আপনি বসবাস করবেন। যেমন অনেক মানুষ বলছে, আমি দেখছি অনেক উৎকল প্রদেশের মানুষ বলছে যে হ্যাঁ, কী করে ধামও হয়, ধামও তো আমাদেরই ধামও, ওখানে কী করে, দীঘাতে কী করে ধামও হয়, এরকম অনেকে বলছে। কিন্তু ঘটনা হচ্ছে যেটা হচ্ছে বৈষ্ণবদের আলাদা আলাদা গ্রুপ রয়েছে। একটা হচ্ছে শঙ্করাচার্য। তো শঙ্করাচার্যের মতে হচ্ছে এই 4টে ধামের ব্যাপার, যে কনসেপ্ট, জগন্নাথ এখানে এই করছে, সেখানে সেই করছে, সে মানুষ হয়ে সে নির্ধারণ করে দিচ্ছে। সেটা একটা কনসেপ্ট, একটা পার্টিকুলার কনসেপ্ট। কিন্তু সবাই তো আর শঙ্করাচার্যকে ফলো করে না। এখন ইস্কন যারা যারা জগন্নাথের যে দীঘার মন্দিরটাকে চালাচ্ছে, অপারেট করছে, বা জগন্নাথ ধাম যেটাকে আমরা বলছি, তারা তো তাকে ফলো করে না। তারা ফলো করে চৈতন্য মহাপ্রভুর যে কনসেপ্ট। সেখানে কিন্তু ধাম মানে হচ্ছে, ধামও বা ধাম একই, আপনার বাড়ি, আপনি যেখানে থাকেন সেটা আপনার ধাম। তো এবার হচ্ছে যে ট্যালেন্টের ধামও বা ট্যালেন্টের ধাম সেখানেই থাকবে যেখানে বিদ্যার একটা ধাম রয়েছে, বা বিদ্যা বা বস্তা বা এডুকেশন সিস্টেম যেখানে রয়েছে। আপনার যদি একটা এডুকেশন সিস্টেম না থাকে তাহলে কি করে হবে? তো যেটা বলছিলাম যে ইউরোপিয়ান প্লেয়াররা, তারা ধরুন তাদের বেসিক এডুকেশনটা খুব ভালো। তো সেই ক্ষেত্রে, এবং তাদের ধরুন আলাদা একটা একটা রুটিন আছে। তো সেই ক্ষেত্রে যখন তারা ক্লাবের হয়ে খেলছে, তখন সে একটা পার্টিকুলার একটা সিস্টেম ফলো করছে, কখন ব্রেক নেবে, কখন প্রি সিজন হবে, এইগুলো। কিন্তু আমাদের যেটা অসুবিধা হয়েছে আমাদের ভারতীয় ফুটবলারদের, তারা আইএসএল খেললেও তাদের অনেক বেসিক্সে গন্ডগোল আছে। কেন গন্ডগোল আছে? ওই যে এডুকেশন সিস্টেমটা গন্ডগোল। কিন্তু এই গন্ডগোলটা নিয়ে তো আপনি চিরকাল থাকতে পারবেন না। আপনাকে তো ওই
সিনিয়র লেভেলও খেলতে হবে, আবার একদম বেসিক্সের এই সমস্যাগুলো মেটাতে হবে, প্যারালালি করতে হবে। তো সেটা আপনি করবেন কী করে যদি না একটা প্রপার কোচিংয়ের ব্যবস্থা থাকে। ধরুন ইস্টবেঙ্গলে যে অনেকই মরাকান্না কাটছিল যে প্লেয়ার পাওয়া যাচ্ছে না, কিন্তু আপনি দেখলেন যে একটা লাস্ট ম্যাচে যখন সুযোগ দেওয়া হলো ওই সুমন দেকে, সুযোগটা দেওয়ার ফলে কিন্তু সুমন দে আজকে অনূর্ধ্ব-23 টিমে চান্স পেল, এবং তার ফলে কী হলো, আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস জন্মালো অ্যাজ আ ফ্যান, ইস্টবেঙ্গল ফ্যান, যে একটা কিন্তু ব্যাকআপ, একটা রাইট ব্যাক আমরা পেয়ে গেলাম। এটা আপনি পেতেন না, ফাঁকতালে পেয়ে গেলেন, কেন? এই যে সুযোগটা পেলো বলে। এবার পেলেন, খুব ভালো কথা। এবার সুমন দেকে ঘষা মাজা তো করতে হবে, নাকি সারা জীবন তাকে আপনি ব্যাকআপ রাইট ব্যাক করে রেখে দেবেন? এবং তন্ময় দাস আজকে যদি ঠিকঠাক করে সাপোর্ট দেওয়া হতো, তন্ময় দাস, মহিতোষ রায়, এরা ইস্টবেঙ্গলের ফার্স্ট টিমে ঢুকে পড়তো ইতিমধ্যে, আইএসএলে ফার্স্ট টিমে ঢুকে পড়তো। দেওয়া হয়নি, এদের সাপোর্ট করা হয়নি, ফ্যানরা করেনি। কোচ এরা তো বাদই দিলাম, এরা আলাদা একটা জগতে বিচরণ করেন, কোচ এজেন্ট এরা করে, কর্মকর্তারা তো আলাদা লেভেলের মানুষ, তারা ফসিল মানুষ, সমর্থকরা কম যায় না। তো এই ব্যাপারগুলো নিয়ে আপনাকে কিন্তু একটু চর্চা করতে হবে এবং একটুখানি ভোকাল হতে হবে, একটুখানি কণ্ঠস্বর চড়িয়ে বলতে হবে আমাদের কোচিংটা কোথায় হচ্ছে। 6 মাস করে আপনি করলেন, আর 6 মাস ছুটি, এতে মনে হচ্ছে যেন মার্চেন্ট নেভি আগেকার দিনে ছিল, যখন ধরুন আইটি ফাইটি আসেনি আমাদের ভারতবর্ষে। আইটি আসার পর অনেক মানে মানুষের হঠাৎ করে একটা মিডল ক্লাসের একটা যে পার্সেন্টেজটা বেড়ে যায়, হঠাৎ করে অনেক মানুষের হাতে টাকা চলে আসে, ভালো, সেটা ভালো, খারাপ নয়। কিন্তু তার আগে ছিল হচ্ছে মানে প্রচুর পাত্র, মানে বিয়ের পাত্র প্রচুর টাকা কামাচ্ছে, মানে হচ্ছে সে মার্চেন্ট নেভিতে কাজ করছে। মার্চেন্ট নেভি মানে কি, 6 মাস সে সমুদ্রে কাজ করবে, 6 মাস সে ছুটিতে। ইস্টবেঙ্গল ফুটবলারদের সেই অবস্থা হয়েছে, মানে 6 মাস ছুটিতে 6 মাস কাজ করছে। তো এইভাবে করলে যে 6 মাস কাজ করছে, সেইখানে আপনি বলতে পারেন দেখুন আমি তো ভিডিওতে দেখছি যে এই ট্রেনিং করছে, ওই ট্রেনিং করছে, এ মাসেল বানাচ্ছে, ও সেই করছে, আমরা দেখতে পারি, ইনস্টাগ্রামের মাধ্যমে দেখতে পারি। সেটা তো কাজের কাজ না, মানে তাকে কিছু করতে হচ্ছে। এবার কে কার নিজের মতন করে করছে, যেখানে কিন্তু একটা সংগঠিত একটা অনুশীলন খুব প্রয়োজন। ধরুন শ্যামল বেসরা কোথায় পান্ডুয়াতে গিয়ে নিজের বাড়ি থেকে কী ট্রেনিং করছে, এর কি একটু বেটার হতো না যদি আমরা এই ট্রেনিংটা অর্গানাইজ করতে পারতাম আমাদের কোচের মাধ্যমে? জানি না মানে কে কীরকম কোচ, মানে একটা ধরে নিয়ে এসছে একটা ইউরোপ থেকে একটা নিয়ে এসছে, সে নিজের দেশে কোনোদিন চাকরি পায় না। আমার না এই ধরনের মানুষের প্রতি কোনো সম্মান থাকে না, যে নিজের দেশেই চাকরি পায় না। একজন ইউরোপিয়ান, সে নিজের দেশে একটা চাকরি পায়নি, সে গেছে ভারতে চাকরি করতে, সে আর কত ভালো হবে আপনি ভাবুন। দেখুন একজন ভারতীয়কে আপনি বলতে পারেন সে তো ইউরোপে চাকরি পেল না, তার অনেক কারণ থাকে। একটা রেসিজমের ব্যাপার থাকে, আর একটা থাকে হচ্ছে গ্রহণযোগ্যতার, মানে ওটা রেসিজম একই হলো। তারপর হচ্ছে মানে ওয়ার্ক পারমিটের ব্যাপার থাকে। কিন্তু একজন স্প্যানিশ নাগরিক, খোদ স্প্যানিশ, নাম স্প্যানিশ, বাপ মা সবই স্প্যানিশ, সে নিজে স্পেনে চাকরি পাচ্ছে না, তার মানে হচ্ছে সে দক্ষতার দিক দিয়ে খুবই নিম্নমানের, তাই সে পাচ্ছে না। আজকে সঞ্জয় সেন স্পেনে চাকরি নাই পেতে পারে, সে একটা সেন বাঙালি, তার নাগরিকত্ব পাসপোর্ট, সে ভারতের পাসপোর্ট, তাকে স্পেন কেন অ্যালাউ করবে? একটা তৃতীয় বিশ্ব, মানে সব দিক দিয়ে, ফুটবলের দিক দিয়ে তো অবশ্যই চতুর্থ বিশ্ব, করবে না। একজন অস্কার স্পেনের নাগরিক, সমস্ত কিছু মানে ইনসাইড আউটসাইড সমস্ত স্প্যানিশ, স্পেনে একটাও চাকরি পেল না। তো এটা বোঝা যাচ্ছে যে মানে খুব একটা কাজের কাজ নয়, অন্তত দক্ষতার দিক দিয়ে খুব একটা কাজের কোচ নেই। তো যাকে যেটা হচ্ছে আমাদের কিন্তু কোচ লাগবে যারা কিন্তু একটু ডেডিকেটেড হবে, মানে 12 মাস কোচিংটা করবে। এবং দেখুন ছুটি অবশ্যই লাগবে, কিন্তু এটা তো একটা প্রফেশনাল লাইফ। আর একজন ধরুন আপনি একটা চাকরি করছেন, আপনি 60 বছর, আপনি যদি ভারতে কাজ করেন তো 60 বছর আপনি রিটায়ার করবেন। এবার গোটা 60 বছর ধরে আপনি যখন থেকে চাকরি জগতে ঢুকলেন, আপনি 22 থেকে ঢুকতে পারেন, 25 থেকে ঢুকতে পারেন, 30 থেকেও ঢুকতে পারেন, যখন থেকে ঢুকলেন তখন থেকে অন্তত 60 বছর বয়স অবধি, অন্তত মানে স্প্যান অফ 30 to 35 ইয়ার্স বা ইভেন মোর, আপনি কিন্তু ওই আপনার কিন্তু ছুটিটা কিন্তু সীমিত হয়ে গেল। ওই আপনি আর অ্যানুয়াল একটা ছুটি পাবেন, সেই ছুটিটা থেকে আপনাকে ম্যানেজ করতে হবে। সেই তুলনায় আপনি দেখুন একটা ফুটবলারের যে কেরিয়ার, মোটামুটি 35 অ্যাভারেজ ধরতে পারেন, তার বেশি হয় না। মানে কেউ কেউ হয়তো 40 অবধি টানতে পারছে, কিন্তু মোটামুটি 35। তো আমি যদি ধরি 20-তে কেউ প্রফেশনাল ফুটবলার হচ্ছে ভারতে, মানে 15 বছর। এই 15 বছরও কি তাকে 6 মাস লাগবে? মানে 6 মাস তার ছুটি লাগবে?
আফটার 35 সে তো অঢেল ছুটি পাবে, ডিপেন্ডিং অন তারপর সে কী করছে। তো এই 15 বছরটা যে স্প্যানটা, যে খুবই শর্ট, একটা স্বল্প এই পরিধি, এই একজন ফুটবলারের যে কেরিয়ার স্প্যান, সেখানে তো তার একটু ছুটিটা তো একটু কাটছাট করা দরকার। মানে সেখানে থাকুক না, একটা ছুটি থাকুক, মানে অমানবিক হতে বলছি না আমি কাউকে, তার ছুটি থাকুক, কিন্তু যেরকম আমাদের ওয়ার্ক লাইফে থাকে, ধরুন বছরে 30টা ছুটি কি 25টা ছুটি সেরকম থাকুক, সেই ছুটিগুলো নিয়ে বা সে ম্যানেজ করুক, সেখানে আপনি অ্যালাউ করুন। কিন্তু 6 মাস ছুটি, 6 মাস প্র্যাকটিস, সে তো উন্নতি হবে না। আবার যখনই সিজন শুরু হয়ে যাবে তখন বলবে না কখন এদের নিয়ে কাজ করব, এখন আমি ম্যাচের জন্য তৈরি করছি, কী করে তন্ময় দাস, শ্যামল বেসরা এদেরকে ঘষা মাজা করবো, এখন তো সামনে ম্যাচ আছে, এদের এখন ব্রেক দিতে হবে, রেস্ট দিতে হবে। তো এদের ইন্ডিভিজুয়াল স্কিলটা কখন ডেভেলপ করবেন? এদের স্কিলে তো খামতি আছে। আজকে তো আমি বলতে পারবো না যে শ্যামল বেসরা লা লিগায় খেলার যোগ্য, বা শ্যামল বেসরাকে আপনি এই মুহূর্তে ন্যাশনাল টিমে ঢুকিয়ে দেন, কিন্তু ক্ষমতা আছে, এইসব ছেলেগুলোর ক্ষমতা আছে। এই যে শাহজিদ গাজী যে সাইড ব্যাক খেললো, আরিফ ডিলে ভালোই খেললো, তো আপনার তো সাইড ব্যাকে প্রবলেম আছে। তো এই যে এই ছেলেগুলোকে দিয়ে আপনাকে একটু ঘষা মাজা করতে হবে। আপনার সুমন দে থেকে শুরু করে শাহজিদ গাজী আপনার নিজের ঘরের ছেলেই রয়েছে, বাঙালি ছেলেই রয়েছে, তো এদের ঘষা মাজাটা কে করবে? তো আপনি ছেড়ে দিয়েছেন। মানে অনেক গরিব মানুষ বা অশিক্ষিত মানুষ আছে দেখবেন সারাদিন গরুকে ছেড়ে দেয়, এখন কমেছে শহরের মধ্যে। আপনি তবু ওইসব উত্তরপ্রদেশ ওইসব জায়গায় দেখতে পারবেন, শপিং মলের সামনে কিছু গরু দাঁড়িয়ে আছে। বাংলায় এটা কম পাবেন, আগে একটু বেশি ছিল, খাটাল ফাটাল যখন শহরের মধ্যে ছিল। তো কিছু অশিক্ষিত গরুর মালিক ছিল, আর কিছু গরিব গরুর মালিক ছিল, তারা গরুকে ছেড়ে দিত, গরু এদিক ওদিক থেকে ঘাস টাস চড়ে সন্ধ্যেবেলা বাড়িতে ঢুকতো। তা আমরাও তো মানে আমাদের ক্লাব কর্তারা, তারা আধুনিক অফিস বানাচ্ছে, খুবই ভালো, যেটাকে অনেকে কর্পোরেট অফিস বলছে, মানে আধুনিক আর কর্পোরেট একই হয়ে গেল। মানে আমি যদি একটা ব্যক্তিগতভাবে একটা আধুনিক একটা বাড়ি বানাই, আমাকে বলে দেবে আমার আমার বাড়ি নেই, কর্পোরেট বাড়ি। দেখ ঘটনা হচ্ছে, তো আমাদের যে ক্লাব কর্তারা ভালো ভালো সুন্দর আধুনিক অফিস বানাচ্ছে, ভালো, খুবই ভালো ব্যাপার। কিন্তু তারা যে প্লেয়ারদের যেভাবে ডিল করছে, সেটা ওই গরুর মতন ডিলটা করছে। মানে গরুকে যেমন সারাদিন ছেড়ে দেওয়া হয়, ঘুরে ঠুরে বেড়ে তারপর ফেরত আসে, সেরম করে করছে। মানে কবে সিজন শুরু হবে তখন সবাইকে ডাকবে, মানে এইভাবে কিন্তু ফুটবল এগোবে না। আপনি গালাগাল দিতে থাকবেন আর খোঁজার চেষ্টা করবেন কেন আপনি পিছিয়ে যাচ্ছেন, আর কেন আইএসএল ইস্ট বেঙ্গল এগোচ্ছে না, কেন ভারত ইন্টারন্যাশনাল এরিনাতে এগোচ্ছে না। তো এগুলো নিয়ে কিন্তু কাজ করার দরকার আছে। ওই যে ট্যালেন্ট ধামো, এই ব্যাপারটা আপনার দেহর ধামর থেকে সরিয়ে ফেলুন। পুরোটা এডুকেশন, শিক্ষা। এই শিক্ষা চর্চাটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস। এটা যদি না করেন, আর যদি খালি বিদেশকে টোকাটুকি করার চেষ্টা করেন, বিদেশে গিয়ে থাকবেন, আপনি পিছিয়ে থাকবেন, খালি হাঁ করে চেয়ে থাকবেন আর বলবেন বিদেশের মতন তো হতে পারলাম না। সকলে ভালো থাকবেন।